অস্থির নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, মোটা চালের সরবরাহ কম, কিছুটা কমেছে পেঁয়াজের দাম, তদারকির দাবি। লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। সেন্ট মার্টিনে আটকা পড়েছেন পর্যটকরা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবারে জানাবো বিস্তারিত। সৌদি আরবে ফেরার টিকিটের দাবিতে তৃতীয় দিনের মতো আজও ব্যাপক বিক্ষোভ করছেন প্রবাসীরা। সকাল থেকে সৌদি এয়ারলাইন্স অফিস, বিভিন্ন মন্ত্রণালয় সহ বেশ কিছু এলাকায় অবস্থান নিয়েছেন হাজারো প্রবাসী। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আকামার মেয়াদ ৩ মাস বৃদ্ধির জন্য সৌদি কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে এখনও কিছু জানায়নি দেশটি। আজ ২৫২ জন যাত্রী নিয়ে সৌদি আরব গেছে সৌদি এয়ারলাইন্সের প্রথম শিডিউল ফ্লাইট। ৩-৪ দিন ধরে সৌদি প্রবাসীরা টিকিটের দাবিতে আন্দোলন করে আসছে, তবে সকাল থেকে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। শুধু সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের অফিসই নয়, একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনেও অবস্থান নেয় কয়েক হাজার প্রবাসী। তাদের দাবি, দেশে এই মুহূর্তে ৭০,০০০-এরও বেশি সৌদি প্রবাসী রয়েছে, যার মধ্যে ৩৫,০০০-এর ভিসার মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। বাকিদের মেয়াদও খুব বেশি নেই। এ অবস্থায় আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত ভিসার মেয়াদ না বাড়ালে তাদের সৌদিতে ফেরা সম্ভব নাও হতে পারে। বাংলাদেশে প্রায় ৮০,০০০ পুরনো প্রবাসী এখন বর্তমানে অবস্থানে আছে। তাহলে আপনার তো সম্ভব না একদিনে ৮০,০০০ পাঠানো, একদিনে সর্বোচ্চ আপনি ৫০০ লোক পাঠাবেন, তাহলে 500 করে পাঠাতে গেলে আপনার কত মাস সময় লাগবে? তাদের অভিযোগ, সৌদি আরবে ফিরতে এয়ারলাইন্সের অফিস সহ বিভিন্ন দপ্তরে ঘুরছেন তারা। শেষে সৌদিতে চাকরিদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেও কোনো সমাধান আসেনি। আমার মালিকের জানাইছি, মালিক বলে সৌদি এমবাসিতে, মালিক ওইখান থেকে রিসিভ করতে পারতেছে না। আমি সৌদি আরবে জেদ্দায় থাকি, ঠিক আছে, আমার বিষয়ে ৩১ তারিখ শেষ হয়ে যাবে। এখন যদি আমি না যাইতে পারি, আমি ছেলে মেয়ে কিভাবে চলবো? করোনা মহামারীতে প্রায় ৭-৮ মাস দেশে বেকার বসে থাকায় আর্থিক সংকটের কথাও জানান অনেকে। তারা বলছেন, এই সংকট সমাধানে কাজে ফেরা ছাড়া কোনো উপায় নেই। এজন্য সরকারের উচ্চ পর্যায়ের জরুরি পদক্ষেপ চান তারা। আমাদের ভিসার মেয়াদ, আকামার মেয়াদ যাতে ৩ মাস, ১ মাস, ২ মাস যাই পারে সেটা যেন বাড়ানো হয়। ৩ মাসের ভিতরে যাইতে চাই, তাহলে বাচ্চা কাচ্চাদের পড়াশুনো, খাবার দাবার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের থাকারও জায়গা হয়ে যাবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আটকে পড়া প্রবাসীদের আকামা বা কাজের অনুমতিপত্রের মেয়াদ আরও ৩ মাস বৃদ্ধি করতে সৌদি সরকারকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনো জবাব মেলেনি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি আরবে ফেরার টিকিটের দাবিতে প্রবাসীদের আন্দোলন করে লাভ হবে না, বরং ক্ষতি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একথা বলেন তিনি। এভাবে আন্দোলন করলে সৌদি সরকার নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভিসা ও আকামার মেয়াদ ৩ মাস বাড়াতে সৌদি সরকারের প্রতি অনুরোধ করা হয়েছে। প্রবাসীদের সৌদি আরব পাঠাতে প্রস্তুত আছে বাংলাদেশ বিমান। প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের বিক্ষোভের ফুটেজ সৌদি সরকার দেখে থাকলে হয়তো সে দেশে তাদের ঢোকাও বন্ধ হয়ে যেতে পারে। সৌদির সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, এ অবস্থায় এ ধরনের পরিস্থিতি নিজেদের পায়ে কুড়াল মারার শামিল বলেও জানান মন্ত্রী। সৌদি সরকার এখনো আমাদের, কালকে আমরা জানিয়েছি, সুতরাং ইট মে টেক। তো আমাদের আলাপে যেগুলো আমরা বের করে নিয়ে এসেছি, একটি হচ্ছে যে প্রবাসীদের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় অত্যন্ত উনি প্রবাসী মানুষ। রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এই মুহূর্তে বিক্ষোভকারীরা কি বলছেন? যেহেতু পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী কিন্তু বলেছেন ধৈর্য ধারণ করতে, প্রবাসী কল্যাণ মন্ত্রী স্পষ্ট করে বলেছেন রোববার পর্যন্ত অপেক্ষা করতে। দেখুন, প্রবাসী কল্যাণ মন্ত্রী যখন সংবাদ সম্মেলন করে, এরপরেই এই বিক্ষোভ যে ছিল, সড়ক অবরোধ ছিল, এই
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে সেই অবরোধ কিন্তু নেই। এখন যদি চিত্রটি দেখাতে চাই, এখানে সংবাদ সম্মেলনের পরপরই পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এখন যান চলাচল এই সড়কে একেবারেই স্বাভাবিক। একটি বিষয় হচ্ছে যে সৌদি আরবে আজকে জাতীয় দিবস, এই সৌদি আরবে জাতীয় দিবসের কারণে 2 দিন বন্ধ থাকে, সরকারি বন্ধ। এরপরে শুক্র শনিবার এবং এই শুক্র শনি মোট 4 দিনের বন্ধ থাকার কারণে মূলত রোববারের আগে সৌদি আরবের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসবে না, এটি মোটামুটি নিশ্চিত। এই কারণে প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন রোববারে তারা যদি সিদ্ধান্ত পায়, সেই সিদ্ধান্ত হয়তো সোমবার নাগাদ তারা এই প্রবাসীদেরকে জানাতে পারবে। কারণ গতকালকে আবেদন করা হয়েছে এই ভিসার মেয়াদ যাতে 3 মাস বাড়ানো হয়। এই আবেদনটি গতকাল করার পরপরই কিন্তু বলা চলে যে 4 দিনের যে বন্ধ, এই 4 দিনের বন্ধ পড়ে গেছে। এ কারণে সৌদি আরবের পক্ষ থেকে খুব দ্রুত যে কোনো সিদ্ধান্ত আসবে এটি আসলে কোনো অবস্থাতেই সম্ভব নয়। এটি প্রবাসী কল্যাণ মন্ত্রী যারা আন্দোলন করছেন প্রতিনিধি দল তাদেরকে জানিয়েছেন। একটি বিষয় হচ্ছে আজকে ঘণ্টাখানেক বৈঠক হয়েছে এই প্রবাসীদের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষেই মূলত সংবাদ সম্মেলন হয়েছে। এই সংবাদ সম্মেলনে একটি বিষয় তুলে ধরা হয়েছে যে যদি 30 তারিখের মধ্যে ভিসার মেয়াদ না বাড়ানো হয় বা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, যদি কেউ সৌদি আরবে যেতে না পারে তার কর্মস্থলে, সেক্ষেত্রে তাদের জন্য এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা নিতে উদ্যোগ গ্রহণ করা হবে। কারণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উদ্যোগ, সেই উদ্যোগ নিয়ে এরই মধ্যে বিভিন্ন ধরনের আরেকটি বিষয় জানতে চাই, আজ 23 তারিখ, রোববার কিন্তু হচ্ছে 27 তারিখ, আর আমরা জানি যে একটা বড় অংশ সৌদি প্রবাসী একটা বড় অংশের মেয়াদ কিন্তু ভিসার মেয়াদ শেষ হচ্ছে 30 তারিখে। সেক্ষেত্রে কি এই 3 দিনের মধ্যে এত সংখ্যক মানুষকে যদি আমরা ধরে নিই যে কোনো পজিটিভ ফলাফল আসবে, সেক্ষেত্রে সৌদি পাঠানো কি সম্ভব হবে এই 3 দিনের মধ্যে? দেখুন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, 2 মন্ত্রণালয় কিন্তু আশা করছে যে সৌদি আরবে যে আবেদন করা হয়েছে 3 মাস ভিসার মেয়াদ বাড়ানোর জন্য, এই ভিসার মেয়াদ সৌদি সরকার বাড়াবে। যেহেতু এর আগে 6 মাস ধাপে ধাপে বাড়িয়েছে, অতএব তারা আশাবাদী যে ভিসার মেয়াদ বাড়াবে। যদি কোনো কারণে না বাড়িয়ে থাকে বা না বাড়ানোর সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে বিকল্প হিসেবে কিন্তু এই কর্মসংস্থান তৈরি চিন্তা ভাবনা করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কারণ আমরা যে বিষয়টি দেখেছি গতকালকে যখন এই প্রবাসীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছিল, এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছে, তখনও কিন্তু তারা এই আশাবাদের কথা জানিয়েছে প্রবাসীদের, এবং এরপরে তারা তাদের যে বিক্ষোভ ছিল গতকালকে সেটি তুলে নিয়েছে। এবং আজকে তারা যখন এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছিল, তখন তাদের একটি প্রতিনিধি দল কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে। এবং আজকে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি নির্ধারিত বৈঠক ছিল, এবং যে বৈঠকের মূল এজেন্ডা কিন্তু এই সৌদি প্রবাসীদের যে সংকট, এটি ছিল না। কিন্তু এরপরেও সেই বৈঠকে আজকের এই বিষয়টি উঠে আসে, অর্থাৎ সৌদি প্রবাসীদের যে সংকট, এই বিষয়টি উঠে আসে। এবং এই বৈঠকে 4টি সংস্থা, অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এই 4টি সংস্থা যৌথভাবে এই বৈঠকে অংশ নেয় এবং সবাই চেষ্টা করছে এই যে সংকট, এই সংকট যাতে খুব দ্রুত সমাধান হয়। কারণ সৌদি সরকার যে সিদ্ধান্ত জানাবে সেটি হয়তো বেশ কয়েকদিন সময় লাগতে পারে, কিন্তু এর আগে যাদের ভিসার মেয়াদ 30 তারিখের মধ্যে শেষ হতে চলেছে, তাদের যাতে দ্রুত বাংলাদেশ থেকে সৌদি নিয়ে যাওয়া হয়, এর জন্য সৌদি এয়ারলাইন্স যতগুলি ফ্লাইট চাইবে ততগুলি ফ্লাইট দেওয়া হবে। এই সিদ্ধান্ত গতকালকেও জানানো হয়েছে, এবং আজকে যে 4 সংস্থার যে বৈঠক ছিল সেই বৈঠকে আবারও জানানো হয়েছে সৌদি যদি চায় যে প্রতিদিনই তারা একাধিক ফ্লাইট পরিচালনা করবে, সেটিও তারা করতে পারে। তবে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত বা এই ধরনের কোনো বক্তব্য আসেনি। কারণ গতকালকে আমরা হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। সৌদি এয়ারলাইন্স আসলে এখন পর্যন্ত সে ধরনের কোনো চিন্তা ভাবনায় যায়নি যে ফ্লাইট বাড়াবে কিনা এই মুহূর্তে। কারণ আরেকটি বিষয় আজকে এই সংবাদ সম্মেলনের প্রশ্ন ছিল, বাংলাদেশ বিমানকে সৌদি আরবে 1 অক্টোবর থেকে ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছে, কিন্তু ফ্লাইট ল্যান্ডিংয়ের পারমিশন দেওয়া হয়নি। সেই ল্যান্ডিংয়ের পারমিশন কবে নাগাদ হতে পারে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে সৌদি আরবে তাদের যে দাবি সেটি বিমান করেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ করেছে যে যত দ্রুত সম্ভব তাদেরকে এই ফ্লাইট ল্যান্ডিংয়ের পারমিশন মাহমুদ দেওয়া শরীফ, হবে। আপনাকে ধন্যবাদ। স্কাটন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।
30 সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হচ্ছে 35,000 সৌদি প্রবাসীর। সৌদি আরবের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্সের 4টি শিডিউল ফ্লাইটে যেতে পারবেন মাত্র 1,400 জন। বাকিদের কাজে ফেরা এখন অনিশ্চিত। এদিকে বাংলাদেশ বিমান 1 অক্টোবর থেকে দেশটিতে ফ্লাইট চালানোর অনুমতি পেলেও এখনও দেয়া হয়নি অবতরণের অনুমতি। প্রায় 8 মাস বন্ধ থাকার পর 17 সেপ্টেম্বর থেকে সৌদি আরবের আকাশপথ খুলে দেয় দেশটির সরকার। আর 23 সেপ্টেম্বর থেকে ঢাকায় ফ্লাইট শুরুর ঘোষণা দেয় সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স। সেই হিসেবে 24 অক্টোবর পর্যন্ত সপ্তাহে 2টি বাণিজ্যিক ফ্লাইট চালানোর অনুমতি পায় এয়ারলাইন্সটি। সৌদি এয়ার ফ্লাইট পরিচালনার অনুমতি পেলেও বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানকে বাণিজ্যিক ফ্লাইট চালানোর কোনো অনুমতি দেয়নি দেশটির সরকার। এই অবস্থায় আটকে পড়া 35,000 প্রবাসীর সৌদি যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। সেপ্টেম্বর মাসে কিছু সংখ্যক চার্টার্ড ফ্লাইট পরিচালনার অনুমতি দেন, যেখানে শুধুমাত্র সৌদি আরব থেকে বাংলাদেশে যাত্রী আনা যাবে। আমাদের সেই রকম 5টি ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম সেই ফ্লাইটগুলোতেই সেই চার্টার্ড ফ্লাইটেই বাংলাদেশ থেকে যারা যেতে আগ্রহী, অর্থাৎ যাদের কাছে আমাদের রিটার্ন টিকিট আছে তাদেরকে নেওয়ার, কিন্তু সেই অনুমতি সৌদি কর্তৃপক্ষ দেন নাই। প্রবাসীদের সৌদিতে ফেরাতে সৌদি এয়ারের ফ্লাইট সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিয়ন্ত্রক এ সংস্থা বলছে, সৌদি এয়ার যতগুলো ফ্লাইট চাইবে ততগুলোরই অনুমতি পাবে। এবং উনি কথা দিয়েছে যে তারা আরও কয়েকটা ফ্লাইট চাবে। আমি বলছি যে কয়টা ফ্লাইট দরকার আমরা সবগুলো ফ্লাইট দিব, আমরা দরকার অন্য ফ্লাইট অ্যাডজাস্ট করে হলে সৌদি আরবের ফ্লাইট আমরা অনুমোদন দিয়ে দিব। আপনারা এখান থেকে নিয়ে যান, আমাদের বাংলাদেশিরা যারা আটকে আছে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন। বিমান বলছে 1 অক্টোবর থেকে সৌদি আরবের 3 গন্তব্যে সপ্তাহে 8টি ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছেন তারা। তবে উড়োজাহাজ অবতরণের অনুমতি এখনও মেলেনি। যদি তারা পারমিশন আমাদেরকে ল্যান্ডিং পারমিশন দেন, তখন আমরা আমাদের ওয়েবসাইটে আমরা প্রথম 15 মার্চ থেকে শুরু করে যারা আগে এসেছিলেন তাদেরকে আমরা আগে শিডিউল দিব। সেইভাবেই আমরা ফ্লাইটে তাদের আসন নতুন কোনো প্রকার চার্জ ছাড়াই আমরা করে দিব। এদিকে 30 সেপ্টেম্বরের মধ্যে যেন আটকে পড়া প্রবাসীরা ফিরতে পারেন, এর জন্য দেশটির নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে বেবিচক। বিমানও কাজ করছে, আমরাও কাজ করছি, আমরা কথা বলতেছি যাতে বিমানের অনুমোদনটা হয়ে যায় এবং সৌদি ফ্লাইটগুলো যাতে আরও বেশি সংখ্যায় যেতে পারে, এজন্য আমরা কাজ করছি। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত শুধু সৌদি আরব থেকেই দেশে ফিরে এসেছেন 20,829 জন প্রবাসী কর্মী। এছাড়াও বিভিন্ন মেয়াদের ছুটিতে এসে আটকা পড়েছেন আরও প্রায় 20,000। দেশটিতে বৈধভাবে বিভিন্ন খাতে কাজ করছেন প্রায় 15 লাখ বাংলাদেশি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তন ও করোনা সংকট কার্যকরভাবে মোকাবেলায় ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান পত্রিকায় লেখা এক নিবন্ধে এ আহ্বান জানান। আপাত দৃষ্টে নিরাপদ দেশগুলোকে মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সত্যি হলে তারাও বেশি দিন নিরাপদে থাকতে পারবেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছেন তা কার্যকর হবে 4 নভেম্বর। সেই তারিখ সামনে রেখে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের বিশেষ আয়োজন 100 Days to Save the Earth এর অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি নিবন্ধ প্রকাশিত হয়। A third of my country was just underwater. The world must act on climate শিরোনামের নিবন্ধে প্রধানমন্ত্রী বলেন, গত মাসে বাংলাদেশের 1/3 এলাকা পানিতে তলিয়ে যায়। এতে প্রায় 1.5 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়। লাখ লাখ হেক্টর জমির ধান বন্যার পানিতে ভেসে যায়। ফলে লাখ লাখ মানুষের জন্য এবছর খাদ্য সহায়তার প্রয়োজন হবে। তবে কোভিড-19 মৃত্যু ও আক্রান্তের হার এখনও নিয়ন্ত্রণে জানিয়ে প্রধানমন্ত্রী লিখেন, করোনার কারণে অর্থনৈতিক লকডাউনে বস্ত্রশিল্প ও রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করেছে। বিপুল প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের বেশিরভাগই বর্তমানে বেকার। নিবন্ধে বৈশ্বিক কার্বন নিঃসরণের 80% জন্য G20 দেশগুলোকে দায়ী করেন প্রধানমন্ত্রী। তিনি লিখেন, যথেষ্ট সক্রিয় না হলে জলবায়ু সংকট মোকাবেলায় পৃথিবী সফল হতে পারবে না। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে 2015 সালের প্যারিস চুক্তি এখনও সবার জন্য সেরা সুযোগ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি বন্ধে
নিঃসরণ কমাতে সম্মিলিত পদক্ষেপের অঙ্গীকার রয়েছে এই চুক্তিতে। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক যে তহবিল এ পর্যন্ত পাওয়া গেছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার নমুনা পরীক্ষা নিয়ে রিজেন্ট হাসপাতালের কেলেঙ্কারির ঘটনায় হাসপাতালটির চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল হাসান সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তবে এই 5 জনের মধ্যে নাম নেই স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদের। গত 6 জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। পরে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেওয়া হয়। পরদিন 7 জুলাই করোনা পরীক্ষা না করে সার্টিফিকেট দেওয়া সহ বিভিন্ন অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব। পরে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে 15 জুলাই সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে দুদক থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, মোহাম্মদ শাহেদ, আমিনুল হাসান ছাড়া বাকি 3 জন কারা, সে বিষয়ে কি জানতে পেরেছেন? আরেকটি বিষয়, এই পুরো স্বাস্থ্য খাতের নানা ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগ তো ডিজির বিরুদ্ধে উঠেছিল, কিন্তু এই মামলায় দুদক তাকে কেন আসামি করলো না? আচ্ছা, এই মামলার মোট আসামি হচ্ছে যে 5 জন। আপনারা জানেন যে রিজেন্টের শাহেদ এই মামলার আসামি, তো 1 নম্বর আসামি। 2 নম্বর হচ্ছে যে আমিনুল হাসান, সাবেক পরিচালক হাসপাতালের। তারপর হচ্ছে যে উপপরিচালক, সাবেক উপপরিচালক ইউনুস আলী, শফিউর রহমান, এবং 4 নম্বর হচ্ছে শফিউর রহমান, সহকারী পরিচালক হাসপাতাল বিভাগের, এবং গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম। এই মোট 5 জন কিন্তু এই মামলার আসামি। তা আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে এই মামলায় কেন আসলে সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ, মানে কেন তাকে মামলার আসামি করা হলো না, এই প্রশ্নটা কিন্তু আমাদেরও। এবং এই বিষয়ে কিন্তু আমরা দেখেছি যে ইতিপূর্বে আবুল কালাম আজাদকে কিন্তু মন্ত্রণালয় একাধিকবার ডেকে এই বিষয়ে আসলে শোকজ নোটিশ জারি করেছে, এবং তখন কিন্তু আবুল কালাম আজাদ বারবার করেই বলেছেন যে তখনকার যে স্বাস্থ্য সচিব তার নির্দেশেই কিন্তু এটি তিনি করেছেন, এবং অনুমোদন না থাকা সত্ত্বেও রিজেন্ট হাসপাতালকে তারা কোভিড এর যেই চিকিৎসা তার দায়িত্ব প্রদান করেছেন। তো এই সবকিছু মিলেই কিন্তু বিষয়টা এরকম ছিল, এবং মন্ত্রণালয়ের যে অনুসন্ধান সেখানেও কিন্তু আবুল কালাম আজাদ যে এই কাজ দিয়েছেন সেই বিষয়টিও কিন্তু স্পষ্টভাবে উঠে এসেছে। এরপরও কিন্তু আমরা দেখছি যে দুদকের যে মামলা, সেই মামলায় কিন্তু আবুল কালাম আজাদ অর্থাৎ সাবেক যে স্বাস্থ্য অধিদপ্তরের যে সাবেক মহাপরিচালক তার কিন্তু এফআইআর এর নাম নেই বা সচিবেরও নাম নেই। সচিবের নাম কেন নেই এই বিষয়ে কিন্তু আমরা প্রশ্ন করেছি। আমাদেরকে যেটা বলেছে যে সচিব আবুল কালাম আজাদ তার চিঠিতে বা তার শোকজের উত্তরে কিন্তু বারবার করে বলেছে যে মৌখিকভাবে সচিব নির্দেশ দিয়েছে, এবং সচিবের সাথে এই বিষয়ে আমরা কথা বলে পরবর্তীতে জানতে পেরেছি যে তিনি মৌখিকভাবেও কোনো নির্দেশ দেননি। আর তাছাড়া সরকারি কোনো নির্দেশ কিন্তু বা সরকারি রিশাদ, আপনাকে অনেক ধন্যবাদ। দুর্নীতি দমন কমিশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অস্থির নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার। চাল, আলু, পেঁয়াজ, তেল থেকে শুরু করে কাঁচা মরিচের দামও বাড়তি। বাজারে আসতে শুরু করেছে আগাম শীতের সবজিও। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় মোটা চালের সরবরাহ কম। নিম্নমানের চাল হিসাবে বিক্রি হচ্ছে BR-28। পাইকারি বাজারে যার দাম 45 থেকে 46 টাকা কেজি, খুচরায় তা আরও বেশি। দাম বেড়েছে মিনিকেট ও নাজিরশাইলেরও। আলু প্রায় সব বাজারেই 40 টাকা কেজি। এদিকে 4 কেজি মোটা চালের মূল্যে মিলছে মাত্র 1 কেজি কাঁচা মরিচ। প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়। তবে গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে দেশি পেঁয়াজ 70 থেকে 80 টাকা, আর আমদানি করা পেঁয়াজ 60 থেকে 65 টাকা। দাম নিয়ন্ত্রণে বাজারের সঠিক তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। বেতন তো আর আগের মতোই আছে, বেতন দেওয়ার পারেন এই সীমিত বেতনের মধ্যে এত যদি দাম বাড়ে আমরা কেমনে চলবো ভাই? বাজারে আপনি সবকিছুই পাবেন যদি আপনি বেশি পয়সা দেন। শীতের সিজন আসলে আমাদের দাম আবার বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবারে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, বগুড়ার মহাস্থান সবজির সবচেয়ে অন্যতম বড় মোকাম। তো বাজারে সবজি, চাল, ডাল, আলু এবং বিভিন্ন জিনিসের দাম কেমন দেখছেন? টিসিবিও কিন্তু পণ্য বিক্রি করছে, কি অবস্থা সেখানকার বাজার দরের?
আমি আজ সকালে মহাস্থান হাটে ছিলাম, তো সেখানেই আমি দেখেছি যে এই সময় যে সবজির সংকটটা হয় প্রতি বছরই হয়, তো সেটা এবারও হয়েছে। আলু থেকে শুরু করে সব ধরনের যেসব সবজি আছে সেগুলোর সংকট আমি দেখেছি, যার কারণে যে মহাস্থান হাট থেকেই যারা পাইকারি দরে কিনে নিয়ে আসেন তারাই আসলে বেশি করে নিয়ে আসছেন এবং সেটি খুচরো বাজারে বিক্রি হচ্ছে বেশ কিছুটা বেশি দামে। যেমনটি বলি যে বেগুন ওইখানেই মহাস্থানগড় হাটেই আমি দেখেছি যে 60 টাকা দরে বিক্রি হচ্ছে, সেটি বগুড়া বাজারে সেটি 70 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা বিভিন্ন প্রকারভেদে। এছাড়া কাঁচামরিচের দাম বেড়েছে, করলার দাম বেড়েছে, টমেটোর দাম বেড়েছে, চালের দাম তো বাড়তি আছেই এবং নিত্যপণ্যের মধ্যে অন্যান্য যেসব যে জিনিসগুলো আছে বিশেষ করে তেল এবং মসুর ডাল, এই দুটোর পণ্যের দাম কিন্তু বেশ খানিকটা বাড়তির দিকে। আজকে বগুড়ায় সয়াবিন তেল বিক্রি হচ্ছে 100 টাকা প্রতি লিটার এবং যেটি মসুর ডাল সেটি বিক্রি হচ্ছে বিভিন্ন প্রকারভেদে 80 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। 120 টাকা হচ্ছে দেশি যে মসুর ডালটি, সেটি ছোট সাইজের, সেটি 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর এছাড়া যেগুলো আমদানি করা মসুর ডাল আছে সেগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকার মধ্যে। তো এইভাবে আসলে যতটুকু আমরা বাজার ঘুরে দেখেছি যে যারা সাধারণ ক্রেতা আছে তাদের এক প্রকার নাভিশ্বাস উঠে যাচ্ছে একদম নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য আছে সেগুলো কেনার জন্য। তবে কমেছে হচ্ছে মুরগির দাম। পেঁয়াজের বাজার দরের কি অবস্থা আলাদা করে যদি একটু বলতেন। সবজির বৃষ্টির কারণে সে আলু তারা লাগাতেই পারছেন না এখনো পর্যন্ত। তো এই কারণে আসলে সবজির দামগুলো অনেক বেশি চড়া। যতদিন না নতুন সবজি একেবারে পুরোপুরিভাবে বাজারে আসছে ততদিন পর্যন্ত দাম কমবে না, এরকমটি আমাদেরকে জানিয়েছেন। খুব শীঘ্রই আসার খবর শোনা যাচ্ছে না। আমিরুল লতিফ, আপনাকে ধন্যবাদ। লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। সেন্ট মার্টিনসে আটকা পড়েছে শতাধিক পর্যটক। সকাল থেকে চট্টগ্রাম, নোয়াখালী সহ কয়েকটি জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল এবং উপকূলে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এদিকে সোমবার থেকে কক্সবাজার উপকূলের 3 নম্বর সতর্ক সংকেত বহাল থাকায় টেকনাফ, সেন্ট মার্টিনসের মধ্যে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। সেন্ট মার্টিনসে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সাগর শান্ত হলে আটকে পড়া পর্যটকদের সেন্ট মার্টিনস থেকে ফিরিয়ে আনা হবে। বিনা দোষে কারাভোগ করা পাটকল শ্রমিক জাহালমের ক্ষতিপূরণের রায় 29 সেপ্টেম্বর সকালে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই তারিখ নির্ধারণ করে। দুর্নীতি দমন কমিশনের মামলায় বিনা দোষে 3 বছর কারাভোগ করা জাহালমের ক্ষতিপূরণের প্রশ্নে রুলের শুনানি শেষ হয়ে গেল 8 মার্চ। সোনালী ব্যাংকের 18 কোটি টাকা জালিয়াতির অভিযোগে ঠাকুরগাঁওয়ের আবু সালেকের বিরুদ্ধে 27টি মামলা করে দুদক। তবে সালেককে না ধরে 2016 সালের ফেব্রুয়ারিতে নরসিংদীর ঘোড়াশাল পাটকলের শ্রমিক জাহালমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তখন থেকেই কারাবন্দী ছিলেন জাহালম। পরে 2019 সালের 3 ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশে কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি। এদিকে রাজধানীতে গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেলের ক্ষতিপূরণের রায়ও দেওয়া হবে 29 সেপ্টেম্বর সকালে। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করা হয়। গেল বছরের 13 অক্টোবর রাসেল সরকারের ক্ষতিপূরণের 50 লাখ টাকার মধ্যে 40 লাখ টাকার 8টি কিস্তি স্থগিত করে আপিল বিভাগ। ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়। তবে এর আগে রাসেলকে 2 দফায় 10 লাখ টাকা পরিশোধ করে গ্রিন লাইন কর্তৃপক্ষ। 2018 সালে রাজধানীর যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ওই বাসের চালককে আটক করে পুলিশ। দেশজুড়ে যানবাহনের ফিটনেস পরীক্ষা সেন্টার বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 2 মাসের মধ্যে এসব সেন্টার স্থাপনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA-কে নির্দেশ দেওয়া হয়েছে। সকালে বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন। পরে রিটকারী আইনজীবী তানভীর আহমেদ জানান, আগের আদেশ অনুযায়ী সকালে আদালতে 2টি প্রতিবেদন দেয় BRTA। এতে সারা দেশে 70টি ফিটনেস সেন্টার আছে বলে উল্লেখ করা হয়। এছাড়া এক জেলার যানবাহন অন্য জেলায় পরীক্ষা করানো যাবে বলেও জানানো হয়। সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস পরীক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে 2018 সালে BRTA চেয়ারম্যানকে 10 দিনের সময় বেঁধে দিয়ে আইনি নোটিশ দেওয়া হয়।
নোটিশের জবাব না পেয়ে 2018 সালের 26 জুলাই রিট আবেদন করা হয়। প্রতি মাসে ওয়াসাকে বিল দিয়েও বিশুদ্ধ পানির জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে রাজধানীর অনেক এলাকার মানুষকে। আর এই পানি তারা কিনছেন ওয়াসারি বুথ থেকে, যা চাপে ফেলছে নিম্ন আয়ের মানুষকে। বিশুদ্ধ পানির জন্য বাড়তি খরচকে অগ্রহণযোগ্য বলছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। তবে ঢাকা ওয়াসা বলছে পানি ফোটাতে চায় না বলেই মানুষ বুথ থেকে পানি কিনছে। মুগদায় বিশুদ্ধ পানি কিনতে এসেছেন ওয়াসার পাম্পের বুথে, অথচ বাসায় লাইন আছে, আসে পানিও, তবে তাতে দুর্গন্ধ। বাড়ি মালিক মাসে বিল নেন 600 টাকা, আর বুথ থেকে বিশুদ্ধ পানি কেনা ও পরিবহনে যায় আরও 400 টাকা। এখানে 600 আর আমার বাসা বিল দিতে হয় 400, মোট 1000, বেতনে পাই 10,000 টাকা। এই যে চলে আসে ওয়াসার পানি থেকে গন্ধ আসে, তার জন্য ওই পানিটা খাওয়া যায়, ফুটালে গন্ধটা থেকে যায়, আর ওটা রাখলে লাল হয়ে যায়, এই পানিটা রাখলে লাল হয় না। ঢাকা ওয়াসার গ্রাহক প্রায় 3.5 লাখ, মোট পাম্প হাউস আছে 887টি। এর মধ্যে 190টিতে রয়েছে বিশুদ্ধ পানির জন্য ড্রিঙ্কওয়েল বুথ। বুথগুলোর গ্রাহক 77,000। তবে সব এলাকায় এই বুথও নেই, আবার লক্ষাধিক বাসিন্দার এলাকা রামপুরায় মাত্র একটি বুথ। সময় লস হয়, অনেক কাজ রেখে আসতে হয়, যেন প্রতি মাসে প্রায় এটার বিরুদ্ধে 1000 টাকা এক্সট্রা দিতে হয়। এই কেন যদি এরকম পানি এরকম পাম্পের মতো নিরাপত্তা হইতো, তো এখানটা করে না। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে বিশুদ্ধ পানির জন্য মানুষের বাড়তি খরচ গ্রহণযোগ্য নয়। একদিকে লাইনের পানির জন্য মূল্য পরিশোধ করতে হয়, আবার অন্যদিকে পানি ক্রয় করে মানুষকে তার প্রয়োজন মেটাতে। এই যে দরিদ্র মানুষদের জন্য এটা অনেকটা মরার উপরে খাড়ার ঘা। তবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, যারা পানি ফুটিয়ে নিতে চান না তারাই বুথ থেকে পানি কিনছেন। ফুটিয়ে নিলে ওয়াসার লাইনের পানিও পান করা যাবে। আমাদের কাছে যেই পানি পাচ্ছেন সেই পানি তো আপনি খেতে পারেন, ফুটিয়ে নিতে খেতে হবে 10 মিনিট। সে বলে আমার ফুটানোর ঝামেলা করার তো দরকার নেই, আমার খাবার পানিটুকু আমি এখান থেকে নিয়ে আসি। খাবার পানি আর কতটুকু, একটা এই আনলে আমার একদিন চলে যায়, আর আমি বাকি তো কলের পানি দিয়ে গোসল করছি, এই করছি। খাবারকে আমি ফুটে যাবো কেন, আমি ওখান থেকে নিয়ে আসি, তাই না? তা কাজে এটা হচ্ছে ইয়োর চয়েস। 2017 সালে ড্রিঙ্কওয়েল নামে একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে পাম্প হাউসে বুথ বসায় ওয়াসা। গভীর নলকূপের পানি শোধন করে বিক্রি করা হচ্ছে এসব বুথে। এখান থেকে পানি কিনতে 150 টাকা জামানত দিয়ে নিবন্ধন করে গ্রাহক হতে হয়। গ্রাহকদের দেয়া হয় প্রিপেড স্মার্ট কার্ড। বুথে প্রতি লিটার বিশুদ্ধ পানির দাম 40 পয়সা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে মেট্রো রেলের কাজ বিঘ্নিত হলেও আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আত্মবিশ্বাসী প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। তবে কাজের অগ্রগতি বিবেচনায় নির্ধারিত সময়ে কাজ শেষের বিষয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পরই মেট্রো রেলের নির্মাণ কাজ গতি হারায়। এপ্রিল মে মাসে নির্মাণ কাজ অনেকটা বন্ধই ছিল। জুন থেকে কিছুটা গতি বাড়ানোর পাশাপাশি নেওয়া হয় বিদেশি প্রকৌশলীদের ফিরিয়ে আনার উদ্যোগ। উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার MRT 6 ম্যাস র্যাপিড ট্রানজিট বা মেট্রো রেল নির্মাণ করছে সরকার, যেটি দিয়াবাড়ি থেকে মিরপুর, ফার্মগেট, শাহবাগ, দোয়েল চত্বর হয়ে মতিঝিল যাবে। উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ অনেক দূর আগালেও আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ ততটা আগায়নি। তবে কাজের বর্তমান অবস্থায় উদ্বিগ্ন নয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, DMTCL। এই প্রকল্প কিন্তু 2024 সালে শেষ হওয়ার কথা ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় আমরা এটা 21 সালের ডিসেম্বর মাসের ভিতরে শেষ করার জন্য একটা সংশোধিত কর্ম পরিকল্পনা গ্রহণ করি। এই সংশোধিত কর্ম পরিকল্পনা অনুযায়ী আমরা যাতে শেষ করতে পারি সেই জন্যই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তবে DMTCL এর কথায় পূর্ণ আস্থা রাখতে পারছেন না পরিবহন বিশেষজ্ঞরা। এখানে টানা 6 মাস প্রকৃতপক্ষে কোনো কাজ হয়নি। ম্যাটেরিয়ালের যে সাপ্লাই চেন সেটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। তো এখানে সিদ্ধান্ত পাওয়ার মতো কনসালটেন্টের উপস্থিতি ছিল না আন্তর্জাতিক পর্যায়ে যারা ছিলেন, পাশাপাশি কাজও হয়নি, এখনও কিন্তু কাজ আরম্ভ হয়নি। তো সেই হিসাবে আমি মনে করি এটা লক্ষ্যমাত্রা যেটা নির্ধারণ করা হয়েছে সেই লক্ষ্যমাত্রার মধ্যে সম্পন্ন করা সম্ভব না। ফার্স্ট ট্র্যাক প্রকল্পগুলোর কাজে গতি আনতে 25শে জুন প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনার পর গতি বেড়েছে মেট্রো রেলের নির্মাণ কাজে। প্রায় 22,000 কোটি টাকার এই প্রকল্পটি ব্যবহার উপযোগী হতে সময় আছে আর মাত্র 15 মাস। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকার চকবাজারে মঙ্গলবার গভীর রাতের আগুনে পুড়েছে 7টি দোকান। 5 তলা ভবনের নিচ তলায় বিয়ের সামগ্রীর দোকান থেকে আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কী কারণে আগুন লেগেছে তাও বলতে পারেনি ফায়ার সার্ভিস। চকবাজারের আমানিয়া হোটেলের পাশে 5তলা আবাসিক ভবনের নিচ তলায় রাত 12টার দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিস। 1 নম্বর বড় কাটরার গলির পাশের ভবনের বাসিন্দারা জানান, আগুন লাগার সাথে সাথে তারা জরুরি সহায়তার 999 নম্বরে ফোন দেন। ফায়ার সার্ভিস বলছে, একটি চুড়ির দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হয়, এরপর আশপাশের আরও কয়েকটি দোকানে তা ছড়িয়ে পড়ে। সরু গলি হওয়ায় আগুন নেভাতে ভোগান্তিতে পড়তে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আমি দৌড় দিয়ে এসে দেখি যে এর ভিতরে এই জায়গার মধ্যে এখান থেকে প্রচন্ড আকারে ধোঁয়া বের হচ্ছে এবং আগুনের দেখা যাইতেছে। তো আমি 999-এ ফোন দিই। ফায়ারের কাজ খুব দ্রুত করতে পারছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে। তো আমাদের পরিচিত এক মহাজন, তার দোকান পুড়ে গেছে। আমরা তালা কেটে কেটে ভিতরে গিয়ে ঢুকে আগুন নির্বাপন করেছি এবং পানির স্বল্পতার জন্য এখানে আগুন নিভানো অত্যন্ত কষ্টকর। তারপরেও আমরা আশিক মদিনা টাওয়ার, এখানে পানির উৎস পেয়েছি, বড় মসজিদের নিচে পানির উৎস পেয়েছি। এখান থেকে পানি কালেকশন করে আমরা মোটামুটি আগুন নির্বাপন করেছি। সাভারে স্কুল ছাত্রী নীলা রায় হত্যার প্রধান অভিযুক্ত মিজানুর রহমানের সহযোগী সেলিম পালোয়ানকে আদালতে নেওয়া হয়েছে। গতকাল থেকে মানিকগঞ্জের আরিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করার কথা জানিয়েছে পুলিশ। এদিকে মিজানকে এখনও গ্রেপ্তার করা যায়নি। গেল রোববার সাভারের ব্যাংক কলোনি এলাকায় 10ম শ্রেণীর ছাত্রী নীলাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত স্বজনদের দাবি, বখাটে মিজান অনেক দিন ধরেই নীলাকে উত্ত্যক্ত করে আসছিল। আগামী 26 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা 4 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। দীর্ঘ 25 বছর ধরে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা আসনটি পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি। এবার নির্বাচনে মাঠে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থীও। ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা মিলে পাবনা 4 আসন। 1996 সাল থেকে টানা 25 বছর আসনটি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দখলে। তবে এবার ভোটের আগেই দলীয় কোন্দলের জেরে সংঘর্ষে জড়িয়েছেন দলটির নেতাকর্মীরা। যদিও বরাবরের মতোই জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ একটা বড় দলের চলার পথে পায়ের সঙ্গে পাও লাগিয়েই থাকে। অতএব এখানে যে সমস্যা হচ্ছে, এটা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। দলীয় কোন্দলের কারণে দীর্ঘদিন ধরে আসনটি হাতছাড়া বিএনপির। আসন পুনরুদ্ধারের লক্ষ্যে ভোটারদের মন জয়ে এবার প্রচারণায় ব্যস্ত দলটির নেতাকর্মীরা। বিএনপি প্রার্থী হিসেবে চতুর্থবারের মতো মনোনয়ন পেয়েছেন জেলা দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এখন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই এলাকার অধিকাংশ মানুষ বিএনপি সমর্থিত ভোটাররা। অতএব এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে এখানে বিএনপি জয়লাভ করবে। এবারের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী থাকলেও মাঠে তার উপস্থিতি কম। কেন্দ্রে যাওয়া শান্তিপূর্ণ পরিবেশ চান ভোটাররা, সে লক্ষ্যে কাজ করার কথা জানালেন নির্বাচন কর্মকর্তারা। উপস্থিত না হওয়ার কারণ নিজের ভোট নিজে না দিতে পারার একটা প্রবণতা। আমরা এবার চাই যে আমরা নিজের ভোট নিজে দেব। এখন পর্যন্ত এখানকার পরিবেশ ভালো আছে, আশা করছি ভোটের সেন্টারে আমরা সবাই ভোট দিতে পারবো। আমরা প্রচারণার মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে আমরা জনগণকে আশ্বস্ত করবো, ভোটারদেরকে আশ্বস্ত করবো যেন তারা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তারা নিজেদের ভোট প্রদান করতে পারে। গত 2 এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে মোট ভোটার 3,81,112 জন, ভোটকেন্দ্র 129টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আশায় জামালপুরে চড়া মূল্যে বীজ কিনে আমন চাষ করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে ও বাজার মূল্য ভালো থাকলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। এদিকে নীলফামারী ও মেহেরপুরেও চলছে রোপা আমন কাটা ও মাড়াইয়ের কাজ। জামালপুরে টানা বৃষ্টি আর কয়েক দফা বন্যায় আমন বীজতলার ব্যাপক ক্ষতি হয়। নিচু এলাকা থেকে দেরিতে পানি নামা এবং নতুন বীজতলা তৈরির কারণে সময় মতো রোপা আমন চাষ করতে পারেননি কৃষক। তবে বেশি দামে বীজ কিনে হলেও শুরু হয়েছে আমন আবাদ। আশ্বিন মাস পড়ছে, এখন আমরা গুছা দিতেছি, আল্লাহ কিছু যাই কিছু দেখ, নিজেও বাঁচবো গরুও বাঁচাম। দীর্ঘমেয়াদী বন্যার জন্য 2 মাস পানি ছিল, এখন পানি নেমে গেছে, এই জন্য ধান লাগাইতেছে। বন্যায় ক্ষতি হয়েছে, এখন আমার পাটও খাই গেছে গা, জ্বালাও খাই গেছে গা, এখন লাগাইতেছি আমার সাথে ভাত খানো গরু ঘাস খান খিলেন না। নীলফামারীর কিশোরগঞ্জে চলছে আগাম জাতের রোপা আমন ধান কাটা ও মাড়াই কাজ। লাভ ভালো হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন আগাম জাতের ধান চাষে।
কামড়াগুলো পয়সা পায়, কারিও বেচা যায়, হ্যাঁ ধানেরও দাম পায়। মেহেরপুরে পোকামাকড় থেকে আমন ধান রক্ষায় কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ইতিমধ্যে আমাদের কৃষি বিভাগ তৎপর আছে। আমরা কৃষকদের পাশে থেকে আমরা এর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। বিশেষ করে আমরা শতভাগ জমিতে পার্সিংয়ের আওতায় আনতে সক্ষম হয়েছি। চলতি মৌসুমে মেহেরপুরে 25,900 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 100 হেক্টর বেশি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নকল ও অবৈধ মেডিকেল সামগ্রী মজুদ ও বিক্রির অভিযোগে রাজধানীর তোপখানায় সার্জিক্যাল মার্কেটের 14টি দোকানকে 15.5 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে এখনো অভিযান চলছে। এ বিষয়ে সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, অভিযানের বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে এবং যেই 14টি দোকানকে 15.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে তাদের বিরুদ্ধে আসলে কি ধরনের মেডিকেল সামগ্রী মজুদের অভিযোগ রয়েছে? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। চলে যাচ্ছে পরের খবরটিতে। 3 ধাপে ওমরা চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। 4 অক্টোবর প্রথম ধাপে এবং তৃতীয় ধাপে 1 নভেম্বর পুরোপুরি চালু হবে ওমরার কার্যক্রম। মঙ্গলবার দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, প্রথম ধাপে কেবল সৌদি নাগরিক এবং দেশটিতে অবস্থানরত বিদেশিরা ওমরায় অংশগ্রহণ করতে পারবেন। পরে ধাপে ধাপে অন্য দেশের জন্য ওমরা চালু করা হবে। বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে মার্চ থেকেই বন্ধ কাবা শরীফ। 6 মাসের বেশি সময় পর ওমরা পালনের জন্য কাবার দরজা উন্মুক্ত করতে যাচ্ছে সৌদি প্রশাসন। স্বাস্থ্য সুরক্ষার সর্বাধিক গুরুত্ব দিয়ে 3 ধাপে ওমরা কার্যক্রম শুরুর কাজ করছে মন্ত্রণালয়। প্রথম ধাপ শুরু হবে 4 অক্টোবর। এ ধাপে স্বাভাবিক ধারণ ক্ষমতার 30 ভাগ প্রায় 6,000 মানুষ ওমরায় অংশ নিতে পারবে। অনুমতি পাবেন সৌদির নাগরিক ও প্রবাসীরা। এরপর 18 অক্টোবর হতে দ্বিতীয় ধাপে তা বাড়িয়ে 75 ভাগ করা হবে। দৈনিক 15,000 মুসল্লি ওমরা এবং 40,000 মুসল্লি মসজিদুল হারামে নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারত করতে পারবেন। তৃতীয় ধাপে 1 নভেম্বর পুরোপুরি চালু হবে ওমরার কার্যক্রম। এই ধাপে সৌদির বাইরে অবস্থানরত বিদেশিরাও ওমরায় অংশ নিতে পারবেন। ওই দিন থেকে প্রতিদিন 20,000 ওমরাকারী এবং 60,000 মুসল্লি মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় করতে পারবেন। চতুর্থ ধাপে যখন করোনার ঝুঁকি আর থাকবে না, তখন স্বাভাবিক হবে গ্র্যান্ড মসজিদের কার্যক্রম। হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক পরিবর্তন, ওমরা কার্যক্রম পরিচালনা ও ওমরায় অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে একটি ফোরাম গঠন করা হয়েছে। এছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে ওমরা যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করছে দেশটি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনা ভাইরাসে আরও 5,500 মানুষের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা 9,75,000-এ দাঁড়ালো। নতুন 2,69,000 আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত এখন 3,17,00,000-এরও বেশি। মঙ্গলবার বিশ্বে সুস্থ হয়েছেন 2,63,000 মানুষ। 12 মার্চ মহামারী ঘোষণার 6 মাসের মধ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 10.25 লাখ। যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে এখনও শেষ হয়নি প্রথম দফার আঘাত। এর মধ্যেই ইউরোপে শুরু হয়েছে দ্বিতীয় দফায় সংক্রমণ। ভারতে আবারও 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত ও মৃতের তথ্য মিলেছে। দেশটিতে মঙ্গলবার করোনায় 1,085 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে 90,000 মানুষের প্রাণ গেল। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 83,000 মানুষের। টানা কয়েকদিন কম থাকার পর আবারও মৃতের সংখ্যা বেড়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার 937 জনের মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। 35,000 নতুন রোগী নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 70,97,000 ছাড়িয়েছে। ব্রাজিলে মারা গেছে 809 জন। নতুন করে 35,000 রোগী আক্রান্ত হয়েছে ভাইরাসে।
আর্জেন্টিনায় বাড়ছে বিস্তার। মঙ্গলবার 12,000 মানুষে ভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে কলম্বিয়ায় মিলেছে 7,000 রোগী। যুক্তরাজ্যে নতুন প্রায় 5,000 নিয়ে সংক্রমণ ছাড়ালো 4 লাখ। নতুন করে সংক্রমণ বাড়ায় আগামী 6 মাস বিধিনিষেধ মানতে হতে পারে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। স্পেনে হু হু করে বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় 241 জন করোনায় মারা গেছে। কড়াকড়ি আরোপের পরও 10,800 নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। ফ্রান্সে একদিনে মিলেছে 10,000 রোগী। করোনার সংক্রমণ কমায় আগামী মাস থেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছি নকল ও অবৈধ মেডিকেল সরঞ্জাম মজুদ ও বিক্রির অভিযোগে রাজধানীর তোপখানায় সার্জিক্যাল মার্কেটের 14টি দোকানকে 15.5 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আবারও চলে যাচ্ছে সহকর্মী খালেদ রায়হানের কাছে। রায়হান, অভিযানের বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে এবং যেই 14টি দোকানকে 15.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে তাদের কাছে আসলে কি ধরনের অবৈধ এবং নকল মেডিকেল সামগ্রী মজুদ ছিল? আসলে বিষয়টি হচ্ছে এটি অবৈধ এবং নকল ঠিক না, এটি আসলে অনুমোদনহীন, যেটা বলছে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক। তারা বলছেন যে আসলে যেই প্রোডাক্টগুলো তারা বিক্রি করছেন সেগুলো আসলে অনুমোদন করা নেই। এই জন্যই কিন্তু 14টি প্রতিষ্ঠানকে 15.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যদি এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু বলছেন যে যেই পণ্যগুলোকে তারা এখানে ব্যবসা করছেন বা কিনে এনে এখানে বিক্রি করছেন সেগুলো নিশ্চয়ই তারা উৎপাদন করেননি বা তারা আমদানি করেন। যারা এটিকে আমদানি করেছেন তাদেরকে আসলে শাস্তি দেওয়ার কথা তারা বলছে। তার পাশাপাশি যেই পণ্যগুলো বা যে সার্জিক্যাল আইটেমগুলো এখানে বিক্রি করা হচ্ছে সেগুলো কিভাবে দেশে আসলো, কার মাধ্যমে দেশে, যেহেতু এগুলো বিদেশ থেকে আনা হয়েছে সেই বিষয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছে। কিন্তু ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে বলছেন যে কারা এটি আনছেন সেই অনুযায়ী ব্যবস্থা করা হবে, কিন্তু ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া এই ধরনের পণ্য বিক্রি করা যাবে না, এমন একটি আইন থাকার কারণে কিন্তু সেই আইনের ভিত্তিতেই এই 14টি প্রতিষ্ঠানকে 15.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। সময়ের সাথে শ্রীলঙ্কা সফর নিয়ে বাড়ছে শঙ্কা। বিসিবি এখনও অপেক্ষায় লঙ্কান বোর্ডের জবাবের। তবে ভেতরের খবর, কোয়ারেন্টিন ইস্যুতে অনড় লঙ্কান কোভিড টাস্ক ফোর্স। নির্দেশিকায় যে পরিবর্তন এনেছিল লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় সেটাও কাজে আসেনি। এত সব নেতিবাচক খবরে ঝুলেই আছে টাইগারদের লঙ্কা সফরের ভাগ্য। 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত, লঙ্কা সফর নিয়ে এমন শিরোনাম হয়েছে একাধিকবার, কিন্তু সিদ্ধান্ত আর আসে না। 19 সেপ্টেম্বর সবশেষ মেইল পাঠানোর পর কেটে গেছে 3 মূল্যবান কর্মদিবস, কিন্তু এসএলসির প্রতিক্রিয়া নেই। ক্রিকেট বোর্ডের অনুরোধে নির্দেশিকায় একাধিকবার পরিবর্তন এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু সেসব প্রস্তাবনা বারবার খারিজ করে দিয়েছে টাস্ক ফোর্স। ঘটনা প্রবাহে ক্রমশ স্পষ্ট হচ্ছে ইঙ্গিত, তাতে শঙ্কার মুখে লঙ্কা সফর। বায়োসিকিউরড পরিবেশের টানা 4 সিরিজ আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে ইংল্যান্ড, কিন্তু 3 লায়ন্স বোর্ডের মতো অত সামর্থ্য কোথায় উপমহাদেশে? বায়োবাবল রক্ষার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হোটেল সংলগ্ন মাঠ বা অনুশীলনের সুবিধা। সেই শর্তে বিসিবির দাবি মেনে নিয়েছে এসএলসি। একেবারে মাঠ সমেত টিম হোটেল পাওয়া না গেলেও হাম্বানটোটা থেকে অনুশীলনের ব্যবস্থা সরিয়ে আনা হয় ডাম্বুলায়। সিরিজের সূচি ও ভেন্যু নির্ধারণেও গুরুত্ব পেয়েছে সফরকারীদের চাওয়া। শুধু এক কোয়ারেন্টিন ইস্যুতেই যেন আটকে গেছে সবকিছু। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আগে বিকল্প প্রস্তাব দিয়েছে 2 বোর্ড। এসএলসির পরামর্শ 2 দেশে 2 ধাপে কোয়ারেন্টিনের, আর মিরপুরে দলগত অনুশীলনের মডেল অনুযায়ী শ্রীলঙ্কাতে অনুশীলন চালিয়ে যাবার অনুমতি চেয়েছিল টাইগাররা। এমনকি লঙ্কা যাত্রার দিনক্ষণও পেছাতে আপত্তি নেই বিসিবির, কিন্তু এসব প্রস্তাবে এখন পর্যন্ত কোনো ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি কোভিড টাস্ক ফোর্স। একের পর এক বাতিল হতে থাকা প্রস্তাবনায় এখন গোটা সিরিজেরই চাপা পড়ার দশা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলের 13তম আসরে আজ প্রথম মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। রাত 8টায় মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে তারা। আবুধাবিতে শক্ত লাইন আপ নিয়ে নামবে কেকেআর। এউইন মর্গ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিককে নিয়ে গড়া শক্তিশালী মিডল অর্ডার তাদের। বোলিংয়ে অভিজ্ঞ সুনীল নারিন কেকেআরের অন্যতম ভরসা। পেস ডিপার্টমেন্টে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। 2 তরুণ ভারতীয় পেসার নাগারকুটি ও
মাভির মধ্যে একজনকে একাদশে দেখা যাবে। অন্যদিকে প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে কিছুটা চাপে মুম্বাই। কলকাতার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তাদের। চোট কাটিয়ে একাদশে ফিরতে পারেন অজি পেসার কুলটার নাইল। দুই দলের 25 বারের লড়াইয়ে 19 বারই জিতেছে মুম্বাই। এমন এক পেশে জয় নেই আইপিএলের আর কোনো দ্বৈরথে। তবে আবুধাবিতে দুই দল একবারই মুখোমুখি হয়েছিল, সেখানে জয় কেকেআরের। করোনা সংখ্যা এড়াতে বিশ্বব্যাপী খেলাধুলা চলছে দর্শক শূন্য স্টেডিয়ামে। ক্লোজড ডোরে সারতে হচ্ছে ক্রিকেটের বেশ কয়েকটি সিরিজও। ইউএস ওপেন টেনিসেও ছিল না দর্শকের প্রবেশাধিকার। গত মৌসুমের ফুটবল লিগগুলো শেষ হয় দর্শক উপস্থিতি ছাড়াই। তবে দর্শক ছাড়া ফুটবল আবেদন হারাচ্ছে। সে কারণেই সুপার কাপে 20,000 দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ইউএফা। ফাঁকা গ্যালারিকে ধুধু মরুভূমির সাথে তুলনা করলে ভুল হবে কি? ফুটবলের প্রাণ দর্শক মাঠে না থাকলে আবেদন কতটা কমে যায় তা বলার অপেক্ষা রাখে না। তারপরও করোনা মহামারীর ঝুঁকি এড়াতে ক্লোজ ডোরেই ভরসা আয়োজকদের। দর্শক শূন্য মাঠে ইউরোপের শীর্ষ লিগগুলো শেষ হয়ে আবার নতুন মৌসুমও শুরু হয়েছে। ইপিএল আর লা লিগা এখনো হচ্ছে শূন্য গ্যালারিতে, কিন্তু সেরিয়াতে মাত্র 1,000 থাকছে মাঠে। ক্রিকেটের দর্শক ফেরার কোনো তারা দেখা যাচ্ছে না। বেশ কয়েকটি সিরিজ ও টি-20 লিগ শেষ হয়েছে। সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও চলছে, কিন্তু দর্শকের চাহিদাকে কোথাও গুরুত্ব দেওয়া হচ্ছে না। ইউএস ওপেন টেনিসে দর্শক না থাকলেও সামনের ফ্রেঞ্চ ওপেনে সীমিত দর্শক থাকার অনুমতি মিলেছে। শেষ পর্যন্ত দর্শকের প্রতি দায়টা ইউএফা নিয়েছে গুরুত্বের সঙ্গে। সে কারণে সুপার কাপে বায়ার্ন মিউনিখ সেভিয়া ম্যাচে গ্যালারিতে ফিরবে প্রাণ। ভিডিও চালিয়ে দর্শকের কৃত্রিম করতালির আর প্রয়োজন পড়বে না। বৃহস্পতিবারের এই খেলায় 20,000 সমর্থক দুদলকে উৎসাহ দেবেন। তবে একে ঝুঁকিপূর্ণ বলেছেন আয়োজক হাঙ্গেরির চিকিৎসা বিজ্ঞানীরা। স্টেডিয়ামের প্রবেশপথ, আসন কিংবা উদযাপনে সংক্রমণের আশঙ্কা করছেন তারা। দর্শক সংখ্যা বাড়ালেও ইউএফা করোনা ইস্যুতে যথেষ্ট সতর্ক থাকার কথা জানিয়েছে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতির সংবাদ দুপুরের আজকের আয়োজন এ পর্যন্তই। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।